পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের চেহারাকে কিভাবে সুন্দর রাখব। চেহারাকে সুন্দর রাখার জন্য আমরা কি কি খাবার আমাদের খাবারের তালিকায় রাখব, অর্থাৎ আমরা কি কি খাবার খাবো, কি কি খাবার খেলে আমাদের শক্তি বজায় থাকবে। আমরা অনেকেই মনে করি মাছ, মাংস, ডিম এগুলো খেলে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, তাই এগুলো ছাড়া আর অন্য কিছু খাওয়া যাবে না। মাছ মাংস খেলেই উপযুক্ত প্রোটিন পাওয়া যাবে। অনেকে বলেন নিরামিষ খেলে দাঁত চোখ আগে খারাপ হয়ে যায়। মাছ মাংস খেলে আমাদের শরীরে পুষ্টির অভাব হবে না, আর মাছ মাংস না খেলে আমাদের শরীর শেষ হয়ে যাবে। পুষ্টির অভাবে নানা রকমের রোগ হতে পারে, তাই তো? ঠিক বললাম তো? নিরামিষ খেলে সারা জীবন শরীরের গ্লেসকে ধরে রাখা যাবে। দাঁত চোখ কেন শেষ হয়ে যাবে? সেই রকম খাবার খেতে হবে। দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা শীতের সকাল পাঠ করে শোনাচ্ছি। তো চলুন শুরু করা যাক। পণ্ডিত মশাই বললেন, মাছ মাংসে প্রোটিন আছে, এই কথা বলবি তো? তবে শোন, পাঁঠার মাংসে প্রোটিন আছে 25.2 গ্রাম, আর মাখনে আছে কত জানিস? 80.8 গ্রাম। কই মাছে প্রোটিন আছে 14.8 গ্রাম, আর ফ্যাট আছে 8.8 গ্রাম। আর চিনেবাদামে প্রোটিন কত শুনবি? 24.68 গ্রাম, আর ফ্যাট হলো 40.1 গ্রাম। তাহলে এখানে কোন কোন খাবারের সাথে কোন কোন খাবার তুলনা করা হয়েছে? পাঁঠার মাংসের সাথে মাখন। যারা আমরা নিরামিষ খাই তারা কিন্তু মাখন খেতে পারি। তা বলে আবার বেশি খাবেন না যেন। কোনো জিনিস বেশি খাওয়া ভালো না। বেশি মাখন খেলে শরীরে ফ্যাট বেশি হয়ে যাবে, যার ফলে কোলেস্টেরল বেড়ে যাবে, হার্টের সমস্যা দেখা দেবে, প্রেশারের সমস্যা দেখা দেবে। তাই অল্প পরিমাণে ভাতের পাতে মাখন খাবেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন এতে বুদ্ধি বাড়ে। তা আবার কই মাছের সাথে তুলনা করা হয়েছে চিনেবাদামের। তাহলে কোন দুটি খাবারের কথা এখানে জানলাম? এক হলো মাখন ও দুই হলো চিনেবাদাম। এরপর আসি, যারা নিরামিষ খাবার খান তাদের মধ্যে নাকি শক্তি নেই, আর যারা আমিষ খান তাদের মধ্যে নাকি প্রচুর শক্তি আছে। এখানে আমিষ নিরামিষের কথোপকথন চলছে। আমিষ খাওয়া লোক যদি কোনো ঘাসের ওপর প্রস্রাব করে তো কিছুদিন পরে দেখবি ওই ঘাসগুলো একেবারে জ্বলে গেছে। তার প্রস্রাবেও ওই বিষক্রিয়া থাকে। কিন্তু নিরামিষ খাওয়া লোকের প্রস্রাবে ওটা থাকে না। একটু লজ্জা ঘেন্না বাদ দিয়ে যদি আরও একটা পরীক্ষা করতে পারিস তাহলে দেখবি আমিষ আহারী যারা তাদের কারো কারো প্রস্রাবে বিকট দুর্গন্ধ হয় বলে পণ্ডিত মশাই নাক সিটকালেন। তারপর আবার বলে চললেন, কিন্তু নিরামিষাশীদের কখনো এমনটি পাওয়া যাবে না। কিন্তু নিরামিষাশীরা স্বভাবতই একটু ভীরু ও দুর্বল প্রকৃতির হয়। পণ্ডিত মশাই নিরামিষাশীরা গোবেচারি
সহজ সরল ভালো মানুষ হয়। তেজের কাজ, সাহসের কাজ, কঠিন কাজ করতে হলে নিরামিষ আহারে চলে না। জীবজগতেও দেখা যায় যারা নিরামিষাশী শাকপাতা খায়, যেমন গরু, ছাগল, উট, ভেড়া ইত্যাদি, এরা কেমন নির্বিষ কাপুরুষের মতো। কিন্তু সে তুলনায় একটা বাঘ বা একটা সিংহ কত বলবান, সাহসী, বিক্রমশীল, ক্ষিপ্র, দ্রুতগামী হয়। হঠাৎ দেখি পণ্ডিত মশাই থমকে দাঁড়িয়ে আমার দিকে প্রখরভাবে চাইলেন। তারপর গম্ভীর স্বরে বললেন, ওরে, এই জ্ঞান নিয়ে বিদ্বান হয়েছ? বিষয়ের সবটুকু বিচার করার ক্ষমতা রাখো না। নিরামিষাশী জন্তুর মধ্যে শুধু ছাগল, ভেড়া, গরুই দেখেছ? হাতি, বুনোমোষ, গরিলাকে দেখনি? এরা তো শুধু শাকপাতা, ফল ছাড়া কিছুই খায় না। তোদের কটা বাঘ, সিংহ একটা গরিলাকে কবে হারাতে পেরেছে শুনি? শাকপাতা খেলে, সবজি খেলে গায়ে শক্তি হয় না এমনটা নয়। যদি কখনো কোনো ডাক্তারের কাছে যান, তারাও কিন্তু প্রচুর টাটকা সবুজ শাকসবজি, ফলমূল খাওয়ার কথা বলেন। দুনিয়ার অধিকাংশ লোক, এমনকি বড় বড় ডাক্তারেরা যেখানে মাছ মাংস খাওয়ার প্রেসক্রিপশান দিচ্ছেন, তাহলে উনি নিরামিষ আহারের সমর্থনে কতটুকুই বা বলতে পারবেন? আমার এমনভাবে তাকিয়ে থাকা লক্ষ্য করলেন পণ্ডিত মশাই। কি দেখেছ? নিরামিষ খেয়ে কতখানি শক্তি সঞ্চয় করেছি তাই? আমার এই ৭৫ বছর বয়সেও আমার গায়ের চামড়া এখনও ৩৫ বছর যুবকের মতন। তোমার চাইতে শক্ত। দেখো কেমন মসৃণ। এই বলে হাতটা এগিয়ে দিলেন। আমার কোনো চর্মরোগ নেই। নেই কেন জানো? আমি খাদ্যের সঙ্গে রোগটাকে আমদানি করি না। মাছ মাংসের মধ্য দিয়ে খারাপ খারাপ রোগ শরীরের ভিতর ঢোকার সম্ভাবনা খুব বেশি থাকে। এত আজকালকার বড় বড় ডাক্তার, বৈজ্ঞানিকরাই বলে থাকেন। কিন্তু ডাক্তারেরাই তো অসুস্থ অবস্থায় বা অসুখ থেকে উঠলে নানা রকম মাছের ঝোল, মুরগির মাংস, প্রয়োজন মতো ডিম খাওয়ার কথা বললেন। হ্যাঁ, তা ঠিক। হয়তো বেশিরভাগ ডাক্তারের প্রেসক্রিপশান তাই। কিন্তু ওই সব খাদ্যের অন্য দিকটা বিবেচনা করার মতনও ডাক্তার আছেন। তার খবর রাখো? আমি রাখি। এই নিয়ে বিশেষ গবেষণা চলছে। তার মানে এই দাঁড়ালো যে যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের রোগের সম্ভাবনা বেড়ে যায়। এই যে আমরা মাংস খাই, একটা জীবকে মেরে কেটে খাই, সেই জীবটির মধ্যে কোনো রোগ আছে কি না তা কিন্তু জানি না। সেটাকে যখন আমরা রান্না করে খাই, তার সাথে সাথে ওই সব জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। আমরা বলে থাকি যে রান্নার সময় বেশি করে ফোটালে জীবাণু মরে যায়। কিন্তু সব জীবাণু কিন্তু মরে না। পণ্ডিত মশাই বললেন, এই তো শারীরিক কটা কথা বললাম। মাংসাহারে আরও কি হয় দেখো বলে পণ্ডিত মশাই গড়গড়ার নলটি রেখে ঘরে গেলেন। একটু পরে বেরিয়ে এসে একটি পত্রিকার বিশেষ একটি স্থান বের করে আমার হাতে দিয়ে বললেন, পড়ো। প্রতিনিয়ত মাংসভক্ষণ অভ্যাসের ফলে বুদ্ধিগত, নৈতিক ও শারীরিক শক্তি হ্রাস পায়। মাংসাহারে শরীর বিধানকে বিশৃঙ্খল করে তোলে, বোধবৃত্তিকে দুর্বল করে, নৈতিক চেতনাকে ভোঁতা করে দেয়। পণ্ডিত মশাইয়ের হাতে আরও কয়েকটি কাগজ বই ছিল। তার মধ্যে একটি কাগজের একটি অংশ বের করে আমার হাতে দিয়ে বললেন, দেখো বিদ্যার্থীদের উপরে মাংসভক্ষণের কুফল কতখানি হতে পারে। সাহেবরা না বললে তো তোমরা কিছু বিশ্বাস করতে চাও না, কথার কোনো মূল্যও দাও না। এটা পড়ার পরে চোখ তুলে তাকিয়ে দেখি পণ্ডিত মশাই আমার দিকে চেয়ে মৃদু মৃদু হাসলেন। স্নেহের সুরে বললেন, আরও দেখতে চাস?
দেখাতে আরও পারি। বেশি কটুতর্কের মধ্যে যাওয়ার চাইতে জানি মানুষের কথা বিশ্বাস করা ভালো, তাতে মনে শান্তি পাবি। জ্ঞানের কি পরিসীমা আছে? তোর যতটুকু জ্ঞান নিয়ে তুই তর্ক চালাবি তার থেকেও বেশি জ্ঞানী যে সে তোর কথা শুনে হয়তো হাসবে। আবার তার থেকেও বেশি দেখা ও জানা আছে যার, তার কাছে ওই আগের জনের কথা মনে হবে ছেলে মানুষই। তাই যুক্তিতর্কের ঘাট ছেড়ে দিয়ে মহাজন যেন গত সপান্তা করাই ভালো। ঋষিদের বাক্য আপ্তবাক্য। বহু অভিজ্ঞতার ভিতর দিয়ে তারা এক একটি কথা বলেছেন। তারাও ছিলেন বড় বড় বিজ্ঞানবেত্তা পুরুষ। এই আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন আমিষ ও নিরামিষের মধ্যে কি তফাৎ। নিরামিষের মধ্যে কিছু প্রোটিন খাদ্য আছে যেগুলো আমরা খেতে পারি, যেমন কাঠবাদাম, চীনাবাদাম, মাখন, ঘি, ছানা, দুধ, তিল। এছাড়াও নানা রকমের সবুজ শাকসবজি, নানা রকমের ফল, নারকেল, নারকেলের দুধ ইত্যাদি। এছাড়া আমলকি, টক দই, ঘোল ইত্যাদি। এগুলো খেলে আপনাদের ত্বক চকচকে টান টান থাকবে, শরীর নিরোগ থাকবে। আপনারা দীর্ঘদিন আপনাদের যৌবন ধরে রাখতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদা এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।